দানিদার নির্দেশিত নাটক, এই দানিদার বক্তব্যের পরে হবে প্রেমচন্দ্রের গল্প বুড়ি চাচি, সেটা এখানে দানিদার বাংলায় নাম দিয়েছে বুড়ি কাকি। অবলম্বনে যখন হচ্ছে তখন এটা করতেই হবে। আমরা যখন সুহাসের বেগুনিয়া নাটক, মানে মূল গল্প প্রেমচন্দ্র, সেটা যখন সুহাসের আটা করেছি, তো সেটা আমরা দেখবো। আর তার আগে দানিদার কথা শুনবো। আমি দানিদাকে আমাদের পক্ষ থেকে সামান্য এবার দানিদাকে অনুরোধ করবো। দানিদার যে মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষায় আছি। ভারতীয় থিয়েটারের মুন্সী প্রেমচাঁদ, মুন্সী প্রেমচাঁদকে নিয়ে থিয়েটারের যে কাজ, সিনেমাতেও হয়েছে প্রচুর। সত্যই রায়ের মতো মানুষ, ওনার মানে লেখা গল্প সৎগতি নিয়ে কাজ করেছেন, সত্যজকে খিলাড়ি নিয়ে কাজ করেছেন, মানে ওই ধরনের একটা লিজেন্ড মানুষ। সেরকম থিয়েটারেও প্রচুর কাজ হয়েছে, ভারতবর্ষের থিয়েটারে, বাংলা থিয়েটারে তো হয়েছে। আমরা দানিদের কাছ থেকে সেটা শুনি। অসীমদা যখন আমাকে বললেন, আমি খুব খোলামেলায় মানে ঘরোয়া একটা পরিবেশের মধ্যেই ঘরোয়া মতোই আলোচনা করেছি। আসলে অসীমদা যখন বললেন আমার কাছে, ওই অসীমদা মানে পড়া ধরার মতো অবস্থা হয়ে পড়ে গেলাম যে কি পড়া দেব। যে এমন একটা মানুষকে নিয়ে আলোচনা এবং ভারতবর্ষের প্রেক্ষিতে সেখানে খুব একটা বিশাল বড় একটা আয়তন, সেই আয়তন কি আমরা ছুঁতে পারবো? আসলে প্রেমচন্দ্রকে নিয়েই তো আমরা ছুঁতে পারিনি সেভাবে, তাকে তো ঠিক মতো বুঝে উঠতেই পারলাম না। সেই মানুষটার যে কৃতিত্ব বা তার যে সাহিত্য, তার তো সঠিকভাবে মূল্যায়ন করে উঠতে পারলাম না। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে তার থিয়েটার, তার গল্প অবলম্বনে থিয়েটার, তার গল্প অবলম্বনে কিভাবে সিনেমা হয়েছে ইত্যাদি, সেইগুলো কি করে ছুঁবো, একটা বিশাল বড় প্রেক্ষাপট। আমি অতটা ছুঁতে পারবো না, কেন অতটা আমার যোগ্যতাও নিয়ে আগে স্বীকার করে। আর খুব সংক্ষেপে আমি বলতে চাই বিষয়গুলো। আসলে সাহিত্য বা নাটকও তো অনেক সময় আমরা সাহিত্যের একটা অঙ্গ হিসাবেই দেখি। এবার সেখানে সাহিত্য বা নাটকে যেরকম একটা সামাজিক বা সমাজের আয়না হিসাবে দেখার যে একটা প্রবণতা আমাদের তৈরি হয়েছিল, সেই প্রবণতা এখন বর্তমান আছে কিনা আমরা জানি। কিন্তু সেই প্রবণতা জায়গা থেকে যদি আমরা ভাবি যে সামাজিক দায়বদ্ধতা বা সমাজের আয়না বা জীবনের আয়না হিসেবে যদি সাহিত্যকে দেখি বা নাটককে দেখি, সেটা আমার মনে হয় যে সেই ফ্যাসিবাদের উৎপত্তি বা সেই সময়, সেই 19 শতকের সেই সময় 34 বা 30-এর দশকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, তার আগের সময়টা, যেখানে সামাজিক একটা দায়বদ্ধতা নিয়ে বা সামাজিক দায় নিয়ে যখন সাহিত্যর একটা, বা সাহিত্য বলুন কেন, চিত্রকলা, সমস্ত দিক দিয়ে একটা তোলপাড় অবস্থা হচ্ছে, সেই জায়গাটা যদি আমরা না বুঝি, আমার মনে হয় যে প্রেমচন্দ্রকে আমরা ঠিকমতো বুঝতে পারবো না। কারণ যে কোনো লেখক হোক বা আর্টিস্ট হোক, তা তো সময়ের উপর ভিত্তি করে, কোন সময়ে সে অবস্থান করছেন, কোন সময়ের অবস্থান করছেন, কোন রাজনীতির মধ্যে অবস্থান করছেন, সেই রাজনীতি বা সেই সময়টাকে যদি আমরা না বুঝতে পারি, সেই মানুষটাকে আমরা কখনোই তার মূল্যায়ন সঠিকভাবে সম্ভব না। ফলে ওই যে প্রথমে আমি স্বীকার করলাম, সেরকম একটা মাপের মানুষকে আমরা কিভাবে তার মূল্যায়নটা আমরা সঠিকভাবে করে উঠতে পারবো, তার জন্য বিস্তর একটা গবেষণার দরকার পড়ে। ঠিক আছে, এই সংক্ষিপ্ত পরিসরে এবং এই সংক্ষিপ্ত আয়োজনের মধ্যে সেটা কখনোই সম্ভব না। কেন উনি এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে বিশাল একটা দীর্ঘ গবেষণার বিষয়, সেটা নিয়ে কখনোই আমরা ছুঁতে পারবো। কিন্তু আমি আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে বা ছোট্ট জ্ঞান দিয়ে আমি কিছু হয়তো ছুঁতে পারবো, সেটা জানি না কতটা কার্যকরী হবে। আমি এতগুলো ভূমিকা রাখছি আমি শুধুমাত্র ওই আমার লিমিটেশন বোঝানোর জন্যই আর কি। আসলে কিছুদিন আগে আমরা এমন একটা পরিবেশ ছাড়িয়ে চলে এলাম, করোনা আবহ, যে করোনা পিরিয়ড, সেই সময় আমরা একটা ছবি আমার খুব মন করেছিল, আমাকে মানে চোখটাকে আটকে রেখে দিয়েছিল। সেটা দেখেছিলাম যে একজন মানুষ মারা গেছে, তাকে দাহ করার মতো কেউ লোক আসছে না, এবং সেই মানুষটাকে তার স্বামী, মানে তার স্ত্রী মারা গেছে, সেই স্বামী সাইকেলের মধ্যে বেঁধে নিয়ে সে শ্মশানে নিয়ে যাচ্ছে পোড়ানোর জন্য।
ভাবুন যদি সেই চিত্র আমাদের সামনে মানে এই ঊনবিংশ শতাব্দীর একটা অবস্থায় সেইখানে একটা মানুষ তার সৎকার ঠিক মতো করতে পারছে না, সৎকারের জন্য লোক পাওয়া যাচ্ছে না। এই ঘটনাটা যত আমাদের শিহরিত করে, আমরা কিন্তু এই ঘটনারই একটা ছায়া, মানে ঘটনার হয়তো প্রেক্ষাপটটা আলাদা, সদ্গতি যদি দেখি কি রকম অবস্থার মধ্যে আমরা যে একজন চামার সে একজন উচ্চবিত্ত মানুষের কাছে রোদের মধ্যে কষ্ট নিয়ে শ্রম করে তাকে বিনা পয়সা শ্রম দিয়ে গেল এবং সে মারা গেল, এবং মারা যাওয়ার পর তাকে সৎকারের জন্য তার কমিউনিটির কেউ আসছে না যে তাকে কোন সৎকার করবে। তখন কি হলো, শেষমেশ সেই ব্রাহ্মণ গিয়ে তাকে পায়ের মধ্যে দড়ি বেঁধে টেনে সৎকার করলো না, গিয়ে নদীর মধ্যে ফেলে দিল, শিয়াল কুকুরে ছিঁড়ে খেলো এবং সে গঙ্গা ইত্যাদি সবকিছু বলতে বলতে সে পাপ মুক্তি হলো। মানে এই ঘটনাটা কোথাও কি আমাদের স্মরণ করিয়ে দেয় না তার সেই সময়টাকে, মানে এই সময়টাকেই, মানে অতীত তো যে বলে না পৃথিবী তো গোল, আর অতীত তো কয়েক বছর অন্তর অন্তর নতুন, মানে ইতিহাস আনা বইয়ে বহমান ইতিহাস, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হয়। হ্যাঁ, কয়েক বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, এটা যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি, যেখানে আমরা সেই সৎগতির মতো ঘটনা সেই কবে লিখেছেন উনি, সেই ঘটনারই যেন ছায়া আমরা এই সময় দেখি, যেখানে সৎকারের জন্য মানুষ পাওয়া যায়। আমরা কি দেখি না লাভ জেহাদ, যেখানটায় আমরা এখনো পর্যন্ত ধর্মীয় উগ্রতা যেখানে রয়েছে, সেইখান থেকে প্রেম, সেই কিরকম ভাবে নিচু কাস্ট উচ্চ কাস্টের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, যেটা মোহন রাকেশ থেকে শুরু করে বিভিন্ন এলকুইঞ্চার পর্যন্ত এই নাটকগুলোর মধ্যে তারা ধরেছে। আসলে ওই যে বলছিলাম প্রথমে যে তার সময়টাকে যদি আমরা না বুঝি, তাহলে আমরা কখনোই সেই সময় বুঝতে পারবো না। সেই ফ্যাসিবাদের যে উৎপত্তি আমরা যদি ধরি সে 1934 বা এরকম একটা সময়, যেখানে মুসোলিনি বা হিটলার ইতালি এবং জার্মানি সারা বিশ্বকে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি দিকে ঝাঁপিয়ে পড়ছে, এবং যেখানে মানবিকতার কোনো দাম নেই, পুঁজিবাদ এবং সাম্যবাদের মাঝখানে একটা তৃতীয় অবস্থান হিসাবে ফ্যাসিবাদকে তারা দাঁড় করিয়ে দিচ্ছেন। সেই রকম অবস্থান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোর্কি উঠে আসছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আন্তম চেকোভের মতো মানুষ উঠে আসছে, এবং তার প্রতিবাদে যে বিস্তর একটা যে সারা বিশ্বব্যাপী যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিপক্ষে বিরুদ্ধে লিখছেন, আঁকছেন পিকাসো, পাবলো পিকাসো, প্রতিবাদ জানাচ্ছেন তার কবিতার মাধ্যমে। এবং গোর্কি, চেখভ, তলস্তয় তারা উঠে আসছেন সাহিত্যের মাধ্যমে। এবং গোর্কিকে, আমি কেন গোর্কির কথাটা বারবার বলছি, আসলে প্রেমচাঁদকে আমরা কিন্তু সেই গোর্কির সঙ্গে তুলনা করা হয়, কারণ একটাই, যে সময় দাঁড়িয়ে গোর্কি মানুষের কথা, অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী তার একটা বক্তব্যে বলেছিলেন যে হি রিপ্রেজেন্ট, বা সে মানুষের জন্য, পিপলসের জন্য সংগ্রাম করছে, তার কথাগুলো তুলে আনছে। সেই সময় দাঁড়িয়ে গোর্কি তার সমাজের কথা, সে সাধারণ মানুষের কথাগুলো তুলে আনছে। সেই মানুষের কথাগুলো তুলে আনার যে জন্য যে কলম ধরে সে সাহিত্যগুলো রচনা করছেন, তার বোধহয় সেই 20 দশকের সময় তার প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষে এসে পড়ছে, এবং তার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এবং প্রেমচাঁদ। এবং তার জন্য তাদের সাহিত্যের মধ্যে যেন শরৎচন্দ্রের অভাগী স্বর্গতি তুলনা করি, তার সঙ্গে যদি কাফান বা প্রেমচাঁদের কাফান বা স্বর্গতি যদি তুলনা করি, তার কিন্তু অনেক যে মানুষের, সাধারণ মানুষ, আসলে এই মানুষগুলো কিন্তু যে প্রেম নিবেদন বা রোমান্সের জায়গা থেকে আমাদের সাহিত্যটাকে কিন্তু মানুষের মাঝখানে নিয়ে এলো, সাধারণ মানুষের মাঝখানে নিয়ে এলো। এবং এখানে যেটা গোর্কি যেটা করেছিলেন, যে গোর্কির হিরোরা কারা, দরিদ্র, ক্ষেতমজুর, শ্রমিক, এরা তো উঠে এলো তারা হিরো হিসাবে সাহিত্যের অঙ্গনে, তাই তো লেখার মধ্যে তো উঠে এলো। এতদিন ধরে রাজা মহারাজা ইত্যাদি যারা ছিল, তারা পরিবর্তে তারা চলে এলো কি এই দিন দরিদ্র সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো তাদের হিরো এসেলো। আমাদের প্রেমচাঁদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যে তার রচনার মধ্যে দিয়েও তিনি কিন্তু আমাদের এই যে খেটে খাওয়া সাধারণ মানুষ, এবং যে ধর্মীয় উগ্রতা, এবং তার এই যে বৈষম্য, সামাজিক বৈষম্য, শ্রেণীগত বৈষম্য, সেই বৈষম্যগুলো কিন্তু তার গল্পের মধ্য দিয়ে, বিশেষ করে গল্পগুলো এবং উপন্যাস, গোদান যেটা লাস্টে উনি লিখেছিলেন 1936 সালে, যেটা এবং শেষ জীবনে লিখেছেন, সেই সময় কি তার জীবনের শ্রেষ্ঠ একটা উপন্যাস গোদান, সেইটাও কিন্তু সেই সময়, মানে একদম
মানবিক, যেটা গোর্কিকে বলা হতো হিউম্যানিস্ট, তাকে মানবতাবাদী একজন সাহিত্যিক, ইনি কিন্তু সে বাস্তববাদী একজন সাহিত্যিক, যিনি এই সময়টাকে ধরার চেষ্টা করেছিলেন। ওই জন্য আমরা দেখতে পাই যে তার উপন্যাস বা গল্প নিয়ে লাগাতার ভাবে আমাদের বাংলাতে যেরকম কাজ হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু তার গল্প এবং উপন্যাস নিয়ে কাজ হচ্ছে। 1980-র দশক যখন সারা ভারতবর্ষে একটা কি বলে ধর্মীয় উগ্রতা, মৌলবাদের জিগির শুরু হয়েছে। আপনারা যারা একটুখানি পুরনো তারা জানতে পারবেন যে সেই সময় শাসন ব্যবস্থায় রয়েছেন কংগ্রেস এবং তার প্রধানমন্ত্রী রয়েছেন ইন্দিরা গান্ধী, এবং সেই সময় যে ধর্মীয় সাম্প্রদায়িকতা যেগুলো গ্রুপ নিয়েছিল একটা বিরাট আকারে, এবং ধর্মান্তরণ যে ব্যবস্থা, এবং পাঞ্জাবে আকালি দলের কে সরানোর জন্য যেভাবে উগ্রপন্থাকে তিনি পরোক্ষভাবে সমর্থন করছেন, সেখানে শিখ সাম্প্রদায়িকতার একটা ব্যবস্থা মানে পরিমণ্ডল তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার 86 সাল যখন তিনি মারা গেলেন, তারপরে 86 সালে আবার যখন রাজীব গান্ধী এলেন, তারপরে মানে বাবরি মসজিদে দরজা খুলে দেওয়া হলো, হিন্দুত্ববাদী বিপন্ন, হিন্দুরা বিপন্ন, এরকম ভাবে স্লোগান তৈরি হলো। সেই রকম পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাবো দুজন মানুষ এগিয়ে আসছে এবং নাটকের মাধ্যমে তারা এই বিষয়টাকে তুলে ধরবে। কারা আমরা জানি, সেটা খুবই বিখ্যাত মানুষ, এবং থিয়েটারের মানে আমরা সেলাম ঠুকি সেই সব মানুষকে। একজন হলেন সর্দার হাশমি আর একজন হলেন হাবিব তানভীর। তারা দুজনে মিলে এগিয়ে এলেন এই সময়টাকে ধরার জন্য, এবং কি স্মরণ নিলেন, কাকে স্মরণ করলেন, কার গল্পটাকে স্মরণ করলেন, নিলেন কিন্তু প্রেমচন্দ্রের গল্প। সেই গল্পটাকে নিয়ে, গল্পটা সত্যাগ্রহ, এবং জুন মাস ধরে তিনি লিখে চললেন সর্দার হাশমি, নাট্যরূপ দিতে শুরু করলেন, এবং নাট্যরূপ দেওয়ার পর একটা সময় রিহার্সাল হওয়ার পর নাটকটা একটা রূপ এলো, সেই রূপটা সেটাকে আরো পরিমার্জন করলেন হাবিব তানভীরজি, এবং করার পর নাটকটার নাম হলো মোটে রাম কি সত্যাগ্রহ। এবং সেটা ঠিক তার জন্মের দিনের আগে 30শে জুলাই 1888 সালে এই নাটকের প্রথম মঞ্চায়ন। মানে এটা সময়কে ধরার জন্য, মানে এই যে এইসব মহৎ সৃষ্টি তো তাই হয় যে সময় মধ্যে লেখা হলো, সেই সময়কে অতিক্রম করে চলে যায়। মহৎ সাহিত্যের কিন্তু তাই, রবীন্দ্রনাথকেও যেরকম আমরা পাই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো যেরকম সময়কে অতিক্রম করে চলে, এই জন্য তারা আধুনিক, বরাবর আধুনিক থেকে যায়। শরৎচন্দ্রের গল্প যেরকম না বা উপন্যাস যেরকম আধুনিক থেকে যায়, প্রেমচন্দ্রের গল্প আধুনিক এই জন্য যে সময়কে তারা অতিক্রম করে গেছে। ওই জন্য আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গেও আমরা যখন অন্য থিয়েটারের আয়োজনে যখন সাহিত্য নির্ভর নাটকের একটা চল হলো 31শে ডিসেম্বর, সেই সময় একটা নাটক আমরা দেখেছিলাম, এখনো তার ছবি আমাদের কাছে মনে হয়নি যে সাহিত্য দিকে নাটক হয়েছে এরকম। হয়তো আমরা ভাবনা থেকে করি যে সাহিত্য দিকে নাটক, কিন্তু আমরা দেখতে যাই নাটক যখন গৌতম হালদার তিনি তার বর্দা বলে নাটকটা যখন তিনি মঞ্চস্থ করলেন, এবং একা একজন মানুষ, আমরা এখন অবাক হয়ে গেলাম, একা একজন মানুষ শুধু গল্পটাই পাঠ করলেন, কিন্তু আমরা দেখলাম অভিনয় কিরকম তার আতিশয্য রয়েছে। একটা চেয়ারের মধ্যে বসে অভিনয়টা করছেন, এবং ডিজিটালি আমরা ব্যাকগ্রাউন্ডে তার ছবি দেখতে পাচ্ছি, তিনি একটা জায়গায় বসে আছেন, হয়তো একবার কি দুবার হয়তো মঞ্চে উঠেছেন, দাঁড়িয়েছেন, একবার মাত্র দাঁড়িয়েছে শেষের দিকে, একবার দাঁড়িয়েছিলেন, কিন্তু ওই চেয়ারে বসে বসে আমরা কিন্তু কখনো বোরিং ফিল হয়, আমরা কোনো রকম বুঝতেই পাইনি আমরা যে ওইটাই একটা অভিনয়, আমরা মোহিত শুধু শুনেছি। তার মানে শুধুমাত্র অভিনয় কিন্তু নয়, তার শব্দ, তার ঘটনা, এইগুলো কি কোনো মানে রাখে না? মানে একটা নাটকের মধ্যে তো ডায়লগেরও তো মানে আছে, তারও তো একটা ওজন আছে, তারও তো একটা শক্তি আছে। আমরা যে তুমি যে বসে বসে অভিনয় করলে, তো অভিনয়ের জোর তো আমি কখনো বলতে তুলনাহীন অভিনয় জায়গা, কিন্তু তিনি একটা বললেন যে কথাগুলো, সেই কথাগুলো কিরকম অজানা একটা জায়গা স্তর থেকে আমাদের স্মৃতিটাকে সেই আমাদের শৈশবে নিয়ে গেল, এবং শৈশবটাকে আমাদের ছুঁয়ে বেড়ালো। তাহলে শব্দের জোর বা লেখনের জোর কোথায় সেই জায়গায়? না হলে আমরা সেই রকম নাটক আমরা সেইটাই দিয়ে পরিমাণ সেই স্টেজটাকে নিয়ে তুমি কাজ করলে, বলে কি অসম্ভব সুন্দর একটা আমরা নাটক দেখতে পেলাম। তারা আপনারা যেরকম, আমি তো সেই আপনাদের নাটকও আমরা দেখলাম, দুজনে মিলে আপনারা করলেন। এই যে এটা কিন্তু সেই সময়টাকে ছোঁয়ার চেষ্টা নয়, কিন্তু এই সময়টাকে উপর ভিত্তি করেও কিন্তু সে মানবিক দিক, হ্যাঁ, একজন বড় ভাই তার ছোট ভাইকে শাসন করছে না, তার মধ্যে তো স্নেহটাই রয়েছে।
তার মধ্যে পিতৃতুল্য দায়বদ্ধতাও রয়েছে। কি করে সে ছোট ভাইরে, সে নিজে অযোগ্য, সে পড়াশোনা পাচ্ছে না, কি সে কৃতকার্য হতে পারছে না, তার ছোট ভাইটাকে শাসন করে যাচ্ছে, আসলে তার মধ্যে সেই দায়বদ্ধতা, পিতৃ একটা দায়বদ্ধতা, সে পিতা হয়ে আসছে এবং দায়বদ্ধ যে তার একটা দায় রয়েছে যে সেই ছোট ভাইটাকে সে বড় করবে। ওই দেখবে, দেখে বলবে যে ওই ওই দেখো কে যাচ্ছে, এই যে আনন্দ কে যাচ্ছে, কাকে, ওকে বলবে না, ওই যে তোর দাদা, ওর দাদা। হ্যাঁ, এই যে মানবিক দিকগুলো, সেগুলো যেন ছোঁয়ার জন্য আমাদেরকে বারবার ফিরে যেতে হয় সেই প্রেমচন্দ্রকে কাছে। আমরা তার গল্প নিয়ে আমরা দেখবো কখনো সঙ্গীত নাটক একাডেমি বা চণ্ডীগড়ে বা পাতিয়ালাতে বা মুম্বাইতে এরকম বহু, যেমন রাজস্থানের এক্সট্রা বলে একটি গ্রুপ, তারাও কিন্তু বর্দা বলে একটি নাটক মঞ্চস্থ করেছিল। এরকম জম্মু কাশ্মীরে এরকম কাজ হচ্ছে। আমি একটা কথা আমি শুধু এর সঙ্গে মানে আমাদের যুক্ত করব যে যখন মানে একজন শিল্পী, একজন সাহিত্যিক শুধুমাত্র তো জীবনের চলমান ধারাবাহিকতার মধ্যে শুধুমাত্র রুটি রোজগারের জন্য তো ছুটে বেড়ায় না, তার মধ্যে কিছু ভেতরে ভেতরে আদর্শ থাকে। আমি মনে করি যে আদর্শ না থাকলে কোনো কাজই তার সম্পূর্ণ হওয়ার কথা নয়। 1920 সালে যখন অসহযোগ আন্দোলন চলছে, যখন মহাত্মা গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন করছে, তার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে তিনি এই সাহিত্যিক। এবং সে ব্রিটিশের কাজ করবে না, যিনি যে ডেপুটি ইন্সপেক্টর ছিলেন স্কুলের, সেই চাকরি উনি ছেড়ে দিয়ে চলে গেলেন এবং তার বেনারসে, এবং গিয়ে উনি সরস্বতী প্রেস খুলে ছাপাখানার কাজ শুরু করলেন। আর্থিক অনটন, এবং আর্থিক অনটনের মাঝখানে যেটা কথাটা আমরা অনেকেই জানি না, যে এই মানুষটা যে শুধুমাত্র সাহিত্য করেননি, না সিনেমার স্ক্রিপ্টও লিখেছেন। মুম্বাইতে ছিলেন, হ্যাঁ মুম্বাইতে ছিলেন, এবং সেটার কারণটা কিন্তু একমাত্র তার অর্থের অনটনের জন্য। মানে একটা মানুষ ছোটবেলা থেকে আর্থিক অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছে। বারবার ওই জন্য গোর্কির কথা বলছি, গোর্কির সঙ্গে তো তারও তো, গোর্কিও তো সেই ছোটবেলা থেকে সংগ্রাম করে করে কিরকম ভাবে তার মানে একটা অশিক্ষিত হয়ে যাবে না, প্রথাগত ভাবে যাকে অশিক্ষিত বলি, সেই মানুষটা কিভাবে একটা সেই জায়গায় পৌঁছে যেতে পারে। আমি দেখি প্রেমচন্দকে তাই, সেরকম আর্থিক অনটন তার জন্য কিছু ওঠে না। সে অনেক পরে যখন সেবা সদন বা গোদান এরকম জাতীয় নাটক গল্প যখন লিখে, তখন তার উন্নতি হচ্ছে, আর্থিক একটা উন্নতি হচ্ছে। মুম্বাইতে উনি চলে গেলেন, যে সেবা সদন বলে তার যে সত্যটা বিক্রি করে দিলেন 750 টাকা দিয়ে, এবং তারপরে আমি দেখবো যে মোহন ভাবানি, যে যার সঙ্গে উনি কাজ করলেন, মিল মাজদুর, মানে শিল্পী যেখানেই যায়, মানে যে গাছই আমি একটা আপেল গাছকে পুতলে তো আমি দার্জিলিংতে তুলে এনে আমি যখন এখানে পুতবো, সেটা আপেলই ফোলাবে, সে তো আর কখনো লেবু ফোলাবে না। তাই শিল্পী সেই রকম মানবতাবাদী বা বাস্তববোধ সম্পন্ন সামাজিক দরদ, সমাজ দরদি একজন মানুষ যখন সে ফিল্মের জগতে গেল, লিখলো কি মিল মাজদুর স্ক্রিপ্ট। এবং সেই বিষয়টা কি, একজন মিল মাজদুর মারা যাওয়ার, মিলের যে মালিক সে মারা যাওয়ার পর তার ছেলে দায়িত্ব নিল মিলের, এবং মিলের দায়িত্ব নেওয়ার পর তার যে শ্রমিকদের সঙ্গে যে ব্যবহার, সেই অত্যাচারের বিপক্ষে কে দাঁড়াচ্ছে, তার মিলের যে মালিকের যে ভাই, তার বোন। সে বোন তখন শ্রমিকদের সঙ্গে মিশে যাচ্ছে, মিশে গিয়ে তারা আন্দোলনে লিপ্ত হচ্ছে মালিকের বিরুদ্ধে, কিন্তু মালিকের মেয়ের তত্ত্বাবধানে সে শ্রমিকরা কিন্তু আন্দোলন করছে। এবার আন্দোলন করতে করতে একটা সময় তার ভাই অ্যারেস্ট হয়, এবং বোন তখন শ্রমিকদের সঙ্গ নিয়ে একটা কারখানা চালাতে শুরু করে। সেন্সারে কিন্তু এই সিনেমাটা চলতে দেয়নি, আটকে দেওয়া হয়েছে। এবং তারপরে অনেক রকম ব্যবসায়িক সাফল্য পায়নি। আলটিমেটলি এরকম বিভিন্ন জিনিস দেখে তিনি কিন্তু সিনেমা জগৎ থেকে চলে আসেন, এবং বলেন যে সিনেমার ব্যবসা কিন্তু মদের ব্যবসার মতো। ভাই একজন চিঠি লিখে বলছে যে সিনেমার ব্যবসা মদের ব্যবসার মতো, এখানে শিল্প বলে কিছু দেখা হয় না, সবটাই ব্যবসা। এবং সেখানে চলে আসার পর তারপরে তিনি লিখতে শুরু করলেন, এবং এই মানুষটাকে আমরা দেখি ওই যে সময় যখন আমাদের ফ্যাসিবাদের আন্দোলন চলছে, নিখিল ভারত সংঘ এই জাতীয় এরকম হচ্ছে, আমাদের এখানে প্রগতিশীল প্রগতিবাদী ভাষা শিল্পী যখন আন্দোলন হচ্ছে, সেই সময় কিন্তু লখনৌ থেকে এপ্রিল মাসে এই মানুষটাই কিন্তু আবার সভাপতিত্বে আবার আন্দোলন করছে, এবং 36 সালে এপ্রিলে করার পর সেই মানুষটার মৃত্যু হচ্ছে অক্টোবরে। এই যে মানুষ যে মানে বা শিল্পী বা সাহিত্যিক তার সময়ের ছবিকে বা সমাজের যে আয়নাকে বারবার তুলে ধরার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু বারবার করেছেন। এবং সেই জন্যই আমাদের নাটকগুলোতে আমরা তার গল্প অবলম্বনে যখন আমরা নাটক করছি, আজকে সুহাসের আটা যখন উনি করবেন, তখন সেই গল্পটা কিরকম, একজন
একজন ব্রাহ্মণের কাছ থেকে সে আটা গেহু ধার করে নিয়ে যায় তার অতিথি সেবার জন্য, এবং গেহুটা সে যখন ফসল হয় এবং ফসল হওয়ার পর সেটা দেয়, সে ভাবে যে এটা তো উপলক্ষণ দেওয়া হলো, আর আলটিমেটলি যে ফেরত দিল সেটা সে বোধ হলো না, এবং 7 বছর পর সেইটা দ্বিগুণ হয়ে গিয়ে আরো চতুর্গুণ হয়ে গিয়ে এমন হলো যে সে ফেরত দিতে পারলো, সারা জীবন সে ঋণ শোধ করতে 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 সে মারা গেল, এবং তার দায় পড়লো ছেলের ওপর। এই যে চলে যাওয়া, এগুলো তো এখনো তো আমরা দেখতে পাচ্ছি। কাফানে কি, যেটা বোধ নিয়ে আমরা বাংলাতে অনেকে অভিনয় করেছেন, কাফানে যেখানে একজন মানে গর্ভাবস্থা স্ত্রী, তার খাবারের জোগান নেই, এদিকে তার ভিশু আর মাধব দুজনে মিলে আলু পুড়িয়ে খাচ্ছে, তার বউটাকে কিছু খাবার দেওয়ার ব্যবস্থা নেই, এবং সে যখন কাতরাতে কাতরে প্রসব যন্ত্রণা এবং প্রসব করতে গিয়ে যখন মারা যায়, সেই মানে মানবিক জায়গা কোথায় পৌঁছে যায়, যখন 5 টাকা সে জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে জোগাড় করার পর যখন তার সৎকার করবে কাফানটাকে, কাফান অ্যাকচুয়ালি কাপড়টাকে ঢাকা দেওয়ার জন্য, সেই কাফান কেনা যখন পয়সা জোগাড় করে, কিন্তু তখন মনে করে তো আগুনে পুড়িয়ে যাবে, তাহলে কাফানটাকে দিয়ে কি হবে? চলো আজকের দিনটা ওর উপলক্ষে আমরা একটুখানি ভালোভাবে জীবনটাকে কাটাই, একটুখানি ভালো খাবার খাই, মদ কিনে এসে খেতে থাকি। কোথায় আমাদের সেই মানবিক জায়গাগুলোকে কি উনি টাচ করার চেষ্টা করে? আমাদের বোধগুলোকে উনি টাচ করার চেষ্টা করেন, এবার আমরা যেন উত্তেজিত হয়ে যাই, আমাদের রক্ত গরম হয়ে যায়, আমরা ভাবতে বসি আবার ব্রেন চলে। এই বলে আমি আজকের বক্তব্য শেষ করলাম। বেশি কথা আমি আর বলার মতো যোগ্যতা নেই, হয়তো এই নিয়ে আরো কিছু জানতে পারলে আরো বলতাম, জানি না কতটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, কিন্তু আমি অসীম দাকে এবং অসীম দার পুরো টিম, আরিয়াদহ নাট্যপীঠের সমস্ত টিম মেম্বারকে আমি কৃতজ্ঞ জানাই। এমন একটা বিষয়কে অন্তত বলার মতো, এবং তার জন্মদিনে, হ্যাঁ, তাই এটা বিশেষ করার দরকার যে 31শে জুলাই তার জন্মদিনে এরকম একটা প্রোগ্রাম আরিয়াদহ নাট্যপীঠ ছাড়া কেউ করছে বলে আমার তো জানা নেই। তা সেখানে তার স্যালুট এই জন্য যে আরিয়াদহ নাট্যপীঠের জন্য একটু হাততালি হয়ে যায়, তারা যে ভাবার তো লোক খুব কমে যাচ্ছে। আমি প্রথমেই বললাম যে একজন বাইরের সাহিত্যিক তাকে নিয়ে আমরা উদযাপন করছি, এটা খুব দুর্লভ ব্যাপার, সেখানে আপনারা বলছেন, এটাই অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের এই জন্মদিনে আমাকে কিছু তার সম্পর্কে বলে, অ্যাকচুয়ালি কি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো, হ্যাঁ, তাকে আমি শ্রদ্ধা জানালাম, এই বলে আমি শেষ করছি। দানিদা একটা কথা বলছিল बड़े भाई साहब নিয়ে, দাদা কোথাও মানে বাবার ভূমিকা পালন করে এই বিষয়টা। বড়ে ভাই সাহেবের কথা বলছিলাম, অনেকগুলো অভিনয় হয়েছে বিভিন্ন জায়গায়, বাংলার বাইরেও একাধিক অভিনয় হয়েছে। একটা অভিনয় হয়েছিল বড়ে ভাই সাহেবের উড়িষ্যাতে, উড়িষ্যায় খুর্দা যে জায়গা, সেখানে একটি নাট্যগ্রাম রয়েছে, নাট্য চেতনা নাট্য দল, সুবোধ পট্টনায়ক নাট্য শিক্ষক, ওনার সেই নাট্যগ্রাম, একটা বিরাট এরিয়া নিয়ে নাট্যগ্রাম রয়েছে। সেখানে একটা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল হয়েছিল, সেখানে আমাদের ভারতের অনেকগুলো নাটক ছিল, এবং বিদেশ থেকেও শ্রীলঙ্কা, ডেনমার্ক এসব বিভিন্ন জায়গা থেকেও নাটক এসেছিল সেখানটা। তো সেখানে ডেনমার্ক থেকে এসেছিলেন প্যাট্রিক, উনি ওখানকার নাট্য নির্দেশক, এবং ওনার নাটক হয়েছিল, অংশগ্রহণ ছিলেন উনি আমাদের। প্যাট্রিক তো মানে উনি তো কথাগুলো বুঝতে পারছিলেন না, মানে বাংলা কথা তো স্বাভাবিকভাবে বোঝা সম্ভব নয় ওনার। উনি দেখেছিলেন, দেখে ওনার মধ্যে ফিল হয়েছিল এই গল্পটা হলো বাবা আর ছেলের গল্প। তো উনি তখন ওই সুবোধ পট্টনায়ক স্যারকে বলেন যে এটা কি বাবা ও ছেলের গল্প? তো উনি বলেন যে না, এটা দাদা আর ভাইয়ের গল্প। তো পরদিন আমরা ওখানে মানে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, তো ওখানে কি হয়, আগের দিন নাটক হয়, পরদিন মিট দ্য ডিরেক্টর একটা সেশন থাকে, মানে ডিরেক্টরকে নানা প্রশ্ন করা হয় এসব। তো ওই সেশনটা যখন হয়, এবং আমি এই বড়ে ভাই সাহেব নাটকের নির্দেশক হিসেবে আমি সেই সেশনে আমি অ্যাটেন্ড করি, তখন এই বিষয়টা তোলে, আমি তার আগে জানতাম না ব্যাপারটা, তখন এই বিষয়টা আসে। এবং সুবোধ পট্টনায়ক বলেছিলেন একটা কথা, সেটা খুব মানে দানিদার কথাটা বলছিল, আমার মনে পড়ছিল ওখানে বসে, যে বড় দাদাও যে কোথাও বাবা হয়ে ওঠে, যে বড় দাদা যে বাবার ভূমিকা পালন করতে পারে, এবং সে বাবা যেভাবে সন্তানকে ভালো চায় বা যেভাবে শাসন করে, তো বড় দাদা যে সেটা হতে পারে, তো তারই একটা উদাহরণ হতো এই বড়ে ভাই সাহেব। তো প্রেমচন্দ্রের গল্প এইভাবেই আমাদেরকে বারবার ভাবায়, আমাদেরকে পথ দেখায়। তো যাই হোক, প্রেমচন্দ্রেরই গল্পের উপর নির্মিত নাটক বুড়ি কাকি, দানিদার নির্দেশনা এবং রবীন্দ্রনাথ নাট্যদের প্রযোজনা। আমরা এবার দেখব
10 মিনিট সময় নিন একদম মঞ্চ প্রস্তুত খালি